আসসালামু আলাইকুম সবাইকে। সবার আগে আমি একটু দুঃখিত যে আজকে আমার লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি নিতে পারিনি। আমি একটু হঠাৎ করে আসলে কুয়াকাটা চলে আসছি। এনিওয়ে, আর কথা না বাড়াই আমি দ্রুত চ্যাপ্টারটার ভেতরে যাই। এবং এই চ্যাপ্টারটা কলেজ পরীক্ষার জন্য আসলে খুব একটা পড়ার দরকার নাই। আমি যতটুকু লিখবো ততটুকুই তোমাদের জন্য আসলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। কথা না বাড়াই শুরু করি। একদম শুরু করব হচ্ছে ইনসুলিন থেকে। এই বিষয়গুলো আমি ডিটেলসে যদিও ক্লাসে বলছি, তারপরে এখানে আসলে অত ডিটেলসের সুযোগ নাই এবং প্রয়োজনও নাই। ইনসুলিন হচ্ছে মেনলি কি? আসলে ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন, এবং এই প্রোটিনটা একটা হরমোন। তাহলে আমরা বলতে পারি আসলে ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন ধর্মী হরমোন। এবং যেহেতু এটা একটা প্রোটিন, এবং প্রোটিন সমূহ আমরা জানি কি দ্বারা তৈরি হয়, প্রোটিন সমূহ তৈরি হবে অ্যামিনো অ্যাসিড দ্বারা। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড। আমি যেহেতু খুব ফাস্ট লিখতেছি, হাতের লেখা খুব ভালো মানে বাজে হবে, তোমরা কোনো মতে বুঝলেই হলো আসলে। হ্যাঁ, আর যদি কেউ চাও নোট করতে পারো, যদি আমি মনে হয় সুযোগ হলে আমি শেষ দিকে নোটটা দিয়ে দেবো না, কিন্তু ক্লাস করতে হবে যাতে তুমি আমার কথা বুঝতে পারো, আমি কি লিখছি এটা বুঝতে পারো। এনিওয়ে, তো অ্যামিনো অ্যাসিড লাগবে প্রোটিন তৈরি করার জন্য। অ্যামিনো অ্যাসিড থাকবে কয়টা? ইনসুলিনে অ্যামিনো অ্যাসিড থাকে হচ্ছে 51টা, সংখ্যাটা গুরুত্বপূর্ণ। 51 অ্যামিনো অ্যাসিড থাকে, এবং এই ইনসুলিনই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরলতম প্রোটিন। 51টা অ্যামিনো অ্যাসিড যেখানে থাকে। ইনসুলিন ক্ষরণ করে কে? ইনসুলিন ক্ষরণ করে হচ্ছে মানবদেহের অগ্ন্যাশয়। নামটা মনে রাখতে হবে, অগ্ন্যাশয়। ইংলিশে বলা হয় প্যানক্রিয়াস প্যানক্রিয়াস বলা হয়। আর অগ্ন্যাশয়ের আবার হচ্ছে একটা জায়গা থাকে যাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমি শর্ট করে লিখলাম। বাংলায় বলা হয় ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। এই জায়গার যে 4টা কোষ থাকে নরমালি, এর মধ্যে যেটা বিটা কোষ, এই বিটা কোষ থেকে আসলে মানবদেহের ইনসুলিনটা ক্ষরিত হয়। তো ইনসুলিন থেকে মোটামুটি এতটুকু তথ্য যথেষ্ট। আরেকটা তথ্য লাগবে, সেটা হচ্ছে যে এই ইনসুলিনের আমরা যদি নামটা আর একটু সুন্দর করে লিখতে চাই, ইনসুলিনকে প্রথম দিকে এরকম বলা হতো যে এটা হচ্ছে একটা হিউম্যান ইনসুলিন। এই নামটাকে আমি চাইলে এরকম লিখতে পারি, দেখো, HU এবং হচ্ছে M, এই তিনটা। হ্যাঁ, এবং হচ্ছে এল, কি হবে এটা আসলে? মূল নামটা হবে এরকম, হিউমুলিন মানে হচ্ছে এখানে HU দ্বারা হচ্ছে HUM দ্বারা হিউম্যান বোঝানো হয়েছে, এবং LIN এটা দ্বারা আসলে ইনসুলিন বোঝানো হয়েছে, অর্থাৎ হিউমুলিন হচ্ছে ইনসুলিন আসলে। তাহলে এটাও জিজ্ঞেস করতে পারে আজকের পৃথিবীতে ইনসুলিনের বাণিজ্যিক নাম হচ্ছে হিউমুলিন। এটাও গুরুত্বপূর্ণ তথ্য যে বাণিজ্যিক নাম হচ্ছে ইনসুলিন। তাহলে এই হচ্ছে ইনসুলিন নিয়ে কথাবার্তা। আমি নেক্সটে যাচ্ছি, স্লাইডটা চেঞ্জ করে। ফাইন, এবারে একটু শর্ট করে কথা বলবো বায়োটেকনোলজি নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু বেশি লাগবে না। বায়োটেকনোলজি শব্দটার দুইটা কথা আছে। বায়োটেকনোলজি এই শব্দটার জনককে এটা একটু জানতে হবে। জনকের নাম যদি আমি ভুল না করি, তোমরা বই থেকে দেখবা, ওনার নাম হচ্ছে কার্ল এরিকি। উনি হচ্ছে সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করেন, এবং হচ্ছে বায়োটেকনোলজির জনক বলা হয় ওনাকে। এখন এটা জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে যে সবচেয়ে প্রাচীনতম বায়োটেকনোলজির প্রয়োগটা আসলে কি? সবচেয়ে প্রাচীনতম বায়োটেকনোলজির প্রয়োগ, প্রাচীনতম যদি বলে, আমি কলমটা চেঞ্জ করতেছি কিন্তু হইতেছে না কেন বুঝলাম না। এই যে এবার হয়েছে। প্রাচীনতম বায়োটেকনোলজির প্রয়োগ হচ্ছে দই তৈরি করা। এটা জিজ্ঞেস করতে পারে, অনেক বিখ্যাত প্রশ্ন। দই তৈরি হচ্ছে প্রাচীনতম বায়োটেকনোলজির প্রয়োগ আসলে। ঠিক আছে, এবং এই বায়োটেকনোলজিকে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি চাইলে। একটাকে বলা হয় ব্লু বায়োটেকনোলজি, একটাকে বলা হয় রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি, এবং আরেকটা হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি মেইনলি হচ্ছে যত এগ্রিকালচার বেসড বায়োটেকনোলজি আছে তাকে গ্রিন বায়োটেকনোলজি বলে। রেড অ্যান্ড হোয়াইট হবে যত চিকিৎসা ক্ষেত্র অর্থাৎ হেলথ সংক্রান্ত বিষয়গুলো, এবং ব্লু হবে সামুদ্রিক যে প্রয়োগগুলো থাকবে। এই 3টা তথ্য গুরুত্বপূর্ণ, তোমরা শর্ট করে নোট করে নিও। ওকে, বায়োটেকনোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের কি করা, টিস্যু কালচার। আমরা জানি এরকম একটা প্ল্যান থাকে, তোমরা তো আগে থেকে জানো। এই যে এরকম একটা প্ল্যান, আমরা এখান থেকে যে কোনো একটা পার্ট নিব, একটা পার্ট নিলাম, পার্ট নিয়ে এটাকে আমরা এরকম একটা টেস্ট টিউব বা কনিক্যাল ফ্লাস্ক টাইপের জিনিসের মধ্যে রাখবো। এই যে জিনিসটা রাখলাম, রেখে এখান থেকে দেখা যাবে এই যে
আবার নতুন করে কিছু চারা গজাবে, আসলে এরকম করে করে নতুন করে চারা গজাবে। এই পুরো সিস্টেমটাকে তো মেনলি টিস্যু কালচার বলে। এখন টিস্যু কালচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আসলে এইখান থেকে টিস্যুটা সংগ্রহ করা। তো সবার আগে জিজ্ঞেস করতে পারি আমরা টিস্যুটা সংগ্রহ করব কোন জায়গা থেকে? টিস্যুটা সংগ্রহ করব হচ্ছে আমরা ভাজক টিস্যু থেকে। ভাজক টিস্যু, ভাজক টিস্যুকে ইংলিশে বলা হয় কিন্তু মেরিস্টেম, মেরিস্টেম টিস্যু বা ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যু নিতে হবে। ভাজক টিস্যু নেওয়ার সুবিধা হচ্ছে কি, ভাজক টিস্যু আসলে রোগমুক্ত, রোগমুক্ত। তাহলে এটাও জিজ্ঞেস করতে পারে টিস্যু কালচারে রোগমুক্ত উদ্ভিদ পাওয়ার জন্য কোন ধরনের টিস্যু নেওয়া লাগবে? উত্তর হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু নেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, এবং আমরা যে অংশটুকু নির্বাচন করবো, আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে এই যে লাল পাটটুকু আমি যতটুকু বোল্ড করে দিচ্ছি, এই অংশটুকুকে আমরা নিয়ে এখানে রোপণ করব। তাহলে এই পুরো উদ্ভিদটাকে আমরা এখন বলবো মাতৃ উদ্ভিদ, মাতৃ উদ্ভিদ। এবং মাতৃ উদ্ভিদ থেকে যেই টিস্যু অংশ আমরা নিছি বাইরে, এই টিস্যুটাকে বলা হবে এক্সপ্লান্ট। এটা কিন্তু টিস্যু কালচারের সবার প্রথম স্টেপ। জিজ্ঞেস করতে পারে যে টিস্যু কালচার পদ্ধতির প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ হচ্ছে এক্সপ্লান্ট নির্বাচন, অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে আমরা যে জিনিসটাকে আসলে সংগ্রহ করব, সংগ্রহ করে ল্যাবে চাষ করব। এখন মাতৃ এই উদ্ভিদের ক্ষেত্রে আসলে কি কি হয়? দেখা যায় যে যখন আমরা এই এক্সপ্লান্টটা এই কনিক্যাল ফ্লাস্কে এবং হচ্ছে ল্যাবে আমরা চাষ করলাম, চাষ করার পর এখানে আমরা অনেকগুলো প্লান্ট পেলাম। তো ঘুরে ফিরে আমাদেরকে এমসিকিউ বা বহুপদীতে জিজ্ঞেস করতে পারে যে টিস্যু কালচার পদ্ধতির সুবিধা কি, বা কোনটা করা যায় না টিস্যু কালচার দিয়ে, বা কোনটা করা যায় আর কি, বহুপদী যে প্রশ্নগুলো থাকে। তাহলে আমরা এখানে কয়েকটা কথা বলতে পারি যে টিস্যু কালচার পদ্ধতির সুবিধা কি আসলে, যে টিস্যু কালচার হুবহু মাতৃ উদ্ভিদের মতো কাজ করবে। মাতৃ উদ্ভিদ যেরকম হবে, অপত্য উদ্ভিদ বা যে নতুন যে উদ্ভিদগুলো হবে একই রকম হবে। তারপর বলা চলে যে আমরা আগেই বলছি যে এখানে আসলে রোগমুক্ত উদ্ভিদ হবে, রোগমুক্ত হবে, এটা বলা যায়। তারপরে এটা বলা যায় যে অনেক বেশি পরিমাণে চারা রোপণ করা যাবে, মানে উৎপন্ন করা যাবে খুব অল্প সময়ের মধ্যে। তার এটাও লেখা যায় যে কম সময় লেখা গেল। তারপরে লেখা যায় যে অনেক উদ্ভিদ থাকে যেগুলো আসলে বিলুপ্ত হয়ে যাইতেছিল, এই বিলুপ্ত প্রায় যে উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদগুলোকে আসলে সংরক্ষণ করার জন্য টিস্যু কালচার পদ্ধতির অ্যাপ্লিকেশন করা যায়। এবং আরেকটা জিনিস লেখা যায় যে ট্রান্সজেনিক উদ্ভিদ, এটা আমরা নেক্সটে বুঝবো আস্তে আস্তে, বা হয়তো বা এখানে আসলে বুঝে বলা সম্ভব হবে না, বাট ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করার জন্য এগুলো হচ্ছে আমাদের টিস্যু কালচার প্রয়োগ থাকতে পারে। তাহলে এই কথাগুলো একটু মনে রাখবো কষ্ট করে, যাতে আসলে বহুপদী আসলে আনসার করতে পারো। নর্মালি এগুলো আসে না, বাট বহুপদীতে থাকতে পারে। এখন টিস্যু কালচার পদ্ধতিতে আসলে আমাদের অনেক কিছু তৈরি করা লাগে, আমরা জানি এগুলো, কিন্তু তারপরেও কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি যেগুলো বেশি লাগবে। যেমন একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের আবাদ মাধ্যম তৈরি করা, অর্থাৎ যেই জায়গায় আমরা চাষ করব আবাদ মাধ্যম তৈরি করা। আল্লাহ, এটা মুছে গেল কেন? আবাদ মাধ্যম তৈরি করা। আবাদ মাধ্যমটা তৈরি করার জন্য কিছু কেমিক্যাল এখানে লাগে। যেমন আমাদের এখানে লাগবে হরমোন লাগবে, হরমোনটাকে আমরা বলতেছি ফাইটো হরমোন, উদ্ভিদ হরমোন, ফাইটো হরমোন লাগবে এটা। তারপরে লাগবে হচ্ছে কি লাগে, সুক্রোজ লাগে, একটু মনে রাখবা কষ্ট করে। আমি যেগুলো লিখতেছি এগুলো কিন্তু মনে রাখা তোমার জন্য ফরজ, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা জিনিস লাগে গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় অ্যাগার। এই তো, আরও কিছু লাগবে, বাট খুব একটা মনে রাখার দরকার নেই। পিএইচটা চাইলে তোমরা মনে রাখতে পারো, যে পিএইচটা সম্ভবত 5.5 থেকে 6 পয়েন্ট সামথিং, আমার মনে নেই, একটু বই থেকে দেখে নিবা। এখন কোনটা আসলে কোন কাজে লাগে এটা নিয়েও মাঝে মধ্যে জিজ্ঞেস করতে পারে। যেমন সুক্রোজটা তো মেনলি আসলে এনার্জি দেয়, এটা আসলে জিজ্ঞেস করবে না যেহেতু বইতে নাই। অ্যাগারটা নিয়ে জিজ্ঞেস করতে পারে। অ্যাগারটা হচ্ছে উদ্ভিদের এই যে পুরো যে আমাদের আবাদ মাধ্যমের যতগুলো কেমিক্যাল আছে সবগুলো মিশ্রণ, অর্থাৎ জমাট বাঁধতে সহায়তা করে, জমাট বাঁধা, এটা আসতে পারে যে জমাট বাঁধতে সহায়তা করে কোনটা? উত্তর হচ্ছে অ্যাগার, ঠিক আছে? আর অনেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সুক্রোজ। আর যদি জিজ্ঞেস করে যে টিস্যু কালচারের প্রধান উপাদান কোনটা, প্রধান উপাদান কিন্তু এই অ্যাগারটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রধান উপাদান। এই যে সবগুলো হয়তো আমার লেখা সম্ভব হইতেছে না, বাট মুখের কথা খেয়াল করো, হ্যাঁ? তোমরা চাইলে খাতায় যদি তুলো তখন এটা আসলে লিখে নিও। প্রধান উপাদান হচ্ছে অ্যাগার। এই হচ্ছে মোটামুটি টিস্যু কালচার নিয়ে সামান্য কথাবার্তা। এখন টিস্যু কালচারে আমরা তো জানি আসলে অনেকগুলো স্টেপ আছে। আমি তো আসলে যখন পড়াইছি বা তোমরা এতদিনে হয়তো বা রিটার্ন পড়ে ফেলাইছো, যে ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সপ্লান্ট নির্বাচন, সেকেন্ড স্টেপ হচ্ছে আবাদ মাধ্যম তৈরি, থার্ড স্টেপ হচ্ছে তোমার কি বলে নির্বীজকরণ, এরকম করে 7-8টা স্টেপ আছে, অনেকগুলো স্টেপ। তাহলে মাঝে মধ্যে দেখবে এরকম করে দিয়ে দিতেছে বক্স করে, 1টা 2টা 3টা 4টা এরকম করে ডট ডট দিয়ে দিতে পারে। এবং এখানে হয়তো 1টা 2টা লিখে দিতে পারে, যেমন প্রথমটা লিখে দিল যে এক্সপ্লান্ট নির্বাচন করা, আর লিখে দিল না, এবং এটাকে নাম্বারিং করলো 1, এটাকে বললো 2, এটাকে বললো 3, এটাকে বললো এই ধরো 10। আমি জানি না কতগুলো ধাপ আছে। এখন বলবে যে আসলে দ্বিতীয় ধাপটা কি, বা 2 নং বক্সে কি হবে, এরকম জিজ্ঞেস করতে পারে।
3 নং বক্সে কি হবে এটা জিজ্ঞেস করতে পারে, 1 নংটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে, যে কোনো কাছে জিজ্ঞেস করতে পারে। তার মানে এখানে যে 7টা 8টা ধাপ আছে, ধাপগুলোর টাইটেলগুলো একটু কষ্ট করে মুখস্থ করে রাখবো, ঠিক আছে? যে প্রথম ধাপগুলো কি, খুব সহজ কথা, 2-3 বার পড়লে আসলে হয়ে যাবে। ফাইন। টিস্যু কালচারের সাথে সম্পর্কিত 2টা ওয়ার্ড আছে, যেমন একটা ওয়ার্ডকে আমরা বলতেছি হাইব্রিড, হাইব্রিড, এবং আরেকটাকে বলতেছি সাইব্রিড। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো হাইব্রিডের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে যদি এমন হয় 2টা কোষের নিউক্লিয়াস মিলে, নিউক্লিয়াসের মিলন হয়, নিউক্লিয়াসের মিলন হবে, তখন এটাকে বলা হবে আমাদের হাইব্রিড, নতুন যে এটা। এবং সাইব্রিড কি, সাই দ্বারা এমনিতেই বোঝা যায় যে সা বলতে বোঝানো আসলে সাইটোপ্লাজম। তাহলে যদি 2টা উদ্ভিদের সাইটোপ্লাজমের মিলন ঘটে শুধু, তখন আমরা তাদেরকে বলবো সাইব্রিড উদ্ভিদ। এবং এখানে হাইব্রিডের তো এক্সাম্পল দেওয়া নাই, বাট সাইব্রিডের এক্সাম্পলটা আমরা বই থেকে দেখে নিচ্ছি। সাইব্রিড হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা পটেটো এবং আরেকটা হচ্ছে টমেটো, এই 2টাকে মিক্স করে তখন নাম কি হয়, এখান থেকে প এবং এখান থেকে ম্যাটো, অর্থাৎ পমেটো, পমেটো। তাহলে জিজ্ঞেস করতে পারে যে সাইব্রিড উদ্ভিদের নাম কোনটি, পমেটো। এটাও জিজ্ঞেস করতে পারে যে পমেটো আসলে কি নিয়ে তৈরি, পমেটো হচ্ছে পটেটো এবং টমেটো। এই হচ্ছে টিস্যু কালচার নিয়ে কথাবার্তা। ফাইন, এইবারে আমরা আরেকটু সামনে যাচ্ছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আরেকটু পরে পড়ি, তার আগে ইন্টারফেরন নিয়ে টুকটাক কথাবার্তা বলে নিই। ইন্টারফেরনটা হচ্ছে কি আসলে? ইন্টারফেরন, এই ইন্টারফেরনটা হচ্ছে একটা কেমিক্যাল এবং হচ্ছে এটা একটা প্রোটিন। আমাদের দেহের আসলে বেশিরভাগ জায়গায় আসলে প্রোটিন, ঠিক আছে? তাহলে এই ইন্টারফেরনটা একটা প্রোটিন, এই প্রোটিনটার আসলে কাজটা কি? কাজটা বোঝার জন্য আমি একটু শর্টকাট চিত্র রাখি। ধরে নিচ্ছি এটা মানবদেহের কোনো একটা টিস্যু, মানে এখানে অনেকগুলো সেল আছে, এই সেলের মধ্যে অনেকগুলো এই যে কোষগুলো আছে, এই কোষের ভিতরে দেখা গেল কোনো একটা ভাইরাস আসলো, আমি লাল দিয়ে দিলাম, কোনো একটা ভাইরাস এই কোষটাকে আক্রমণ করলো, এই যে লালটা হচ্ছে ভাইরাসকে আক্রমণ করলো। এখন কি হবে, এই ভাইরাসের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি, ভাইরাসগুলো দেখা যাবে এই পাশের কোষে সমস্ত কোষে এই ভাইরাসটা ছড়ায় যাবে। তার মানে এটা যদি একটা কোনো মানুষ হয়, তখন এই মানুষের দেহে আসলে সমস্ত দেহে ভাইরাসটা ছড়ায় যাবে। এখন ভাইরাসটা যাতে ছড়াইতে না পারে, এই জন্য আমাদের দেহেও অটোমেটিক একটা ফাংশন করে, অটোমেটিক একটা কেমিক্যাল তৈরি করে। এই অটোমেটিক যে কেমিক্যালটা তৈরি করে, এই কেমিক্যালটার নামই আসলে ইন্টারফেরন। ইন্টারফেরনটা আসলে কাজটা কি আসলে? ইন্টারফেরনটা কি করবে, এই ভাইরাসগুলোকে বংশবৃদ্ধি করতে দিবে না এবং ক্যান্সার থেকে মোটামুটি সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। তাহলে এখান থেকে খুবই বিখ্যাত একটা প্রশ্ন হচ্ছে যে ইন্টারফেরন আসলে কাদের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে? উত্তর হচ্ছে 1 নম্বরটা হচ্ছে ভাইরাস, এটা দিয়ে আসার চান্স বেশি, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্যান্সার। এই 2টা কাজেই আমাদের লাগে। মাঝে মধ্যে এটা জলাতঙ্ক নিয়ে কিছু টুকটাক বলা হয়, বাট এটা তোমাদের বইতে সম্ভবত এখন আর নাই, তাহলে এটা জানা লাগবে না। তাহলে ভাইরাস এবং ক্যান্সার, এই 2টা হচ্ছে আমাদের ইন্টারফেরন, এটার উপরে কাজ করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্টারফেরন আসলে ক্ষরণটা করলো কে? ইন্টারফেরন কখনোই সুস্থ কোষ থেকে ক্ষরিত হয় না, সবসময় মনে রাখতে হবে ইন্টারফেরন ক্ষরিত হবে আক্রান্ত কোষ থেকে। হ্যাঁ, ইন্টারফেরনটা ক্ষরিত হবে আক্রান্ত কোষ থেকে, এটা গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, লাস্ট কথা হচ্ছে ইন্টারফেরন নিয়ে। ইন্টারফেরনের যে প্রথম বাণিজ্যিক নাম ছিল, ইন্টারফেরনের বাণিজ্যিক নামটা হচ্ছে বিটা ফেরন। যেমন আমরা পড়ছিলাম ইনসুলিনের বাণিজ্যিক নাম হিউমোলিন, আর ইন্টারফেরনের বাণিজ্যিক নাম বিটাফেরন, এবং হচ্ছে প্রথম দিকে এটা বিটাফেরন নামে পরিচিত ছিল, যদিও আধুনিককালে এটাকে আর বিটাফেরন নামে তেমন বলা হয় না। এইটা ছিল হচ্ছে আমাদের ইন্টারফেরনের টুকটাক কথাবার্তা। এবারে ইন্টারফেরনের পরে যদি আর কি বলা যায়, একটা জিনিস ছোটখাটো জিনিসগুলো আমি আগে শেষ করে নিচ্ছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা লাস্টে ধরতেছে। ছোটখাটো জিনিসের মধ্যে 2-1টা তথ্য আছে, যেমন এসআইটি আসলে কি, এসআইটির ফুল ফর্মটা জানবো আমরা, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। তোমরা বই থেকে ফুল ফর্মটা দেখতে পারো, অবশ্য এই ফুল ফর্মটা জানা আসলে খুব জরুরি এমন না, বাট জিজ্ঞেস করতে পারে এসআইটি আসলে কোন কাজে লাগে। এসআইটি লাগে হচ্ছে এই যে ইনসেক্ট আসলে মেইনলি কি, পোকামাকড়, তাই না? তো পোকামাকড় মেইনলি সমস্যাটা করে কোন জায়গায়? পোকামাকড় সমস্যা করে এগ্রিকালচার ফিল্ডে, তাই তো, এগ্রিকালচার ফিল্ডে। তার মানে আমাদের এই যে এসআইটি, এই জিনিসটাও লাগবে কৃষিক্ষেত্রে বা এগ্রিকালচার ফিল্ডে লাগবে। এটা এতটুকু জিজ্ঞেস করলে হয়তো সর্বোচ্চ এতটুকু জিজ্ঞেস করবে যে এসআইটির প্রয়োগ কোথায়, বলতে হবে কৃষিক্ষেত্রে। দ্যাটস ইট। ওকে, তারপরে আরেকটা ছোট তথ্য, যে একটা ঘাস আছে, ঘাসটার নাম হচ্ছে ক্লোভার ঘাস, ক্লোভার লিফ বা ক্লোভার ঘাস। ক্লোভার ঘাস এটায় নর্মালি একটা জিনিস ঘাটতি থাকে, এই ঘাটতিটা হচ্ছে সালফারের। তাহলে এটাও জিজ্ঞেস করতে পারে ক্লোভার ঘাসে কোনটার অভাব আছে? উত্তর হচ্ছে সালফারের অভাব আছে। এবং এই সালফারটা পরবর্তীতে এই ঘাসের ভিতরে আসলে ইনজেক্ট করে, মানে পুশ করে দেওয়া হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এটা যদি আমরা অন্য জায়গায় পড়ছি।
ফাইন, এটা ছিল হচ্ছে আমাদের ছোটখাটো যে তথ্যগুলা। এবারে আমি সরাসরি আমাদের লাস্ট টপিকে যাব। আমার মনে হয় ক্লাস খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তো লাস্ট টপিকটা হচ্ছে প্লাজমিড নিয়ে এবং রিকম্বিনেন্ট ডিএনএ নিয়ে। আরেকটু নিচে যাচ্ছি আমি, যদিও স্লাইড টাইট হাতের লেখা খুব বাজে বুঝতে পারতেছো, আমি চাচ্ছি না যাতে সময় অনেক বেশি লাগে, এই কারণে খুব দ্রুত করতেছি আর কি। এনিওয়ে, তো এবারে আমরা যদি বলি প্লাজমিড নিয়ে, প্লাজমিডটা বোঝার জন্য এখানে একটা ব্যাকটেরিয়া আঁকলাম আমি। এই ব্যাকটেরিয়ার এখানে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মূল, যেটাকে আমরা বলতে পারি ডিএনএ, বা এটাকে আসলে ক্রোমোজোম চাইলে বলা যায়। হ্যাঁ, জোর করে বলা যায়, ক্রোমোজোম তো আসলে সত্যিকার ক্রোমোজোম না, কিন্তু তারপর আমরা ধরে নিচ্ছি বললাম। এই ডিএনএটা বাদেও ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখবো এখানে আরো একটা ডিএনএ থাকবে। হ্যাঁ, এই যে ডিএনএটা থাকবে, এই ডিএনএটাকে আমরা বলবো প্লাজমিড। প্লাজমিড, এবং এই প্লাজমিড নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে, যেমন আমি এখানে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিচ্ছি। প্রথম দিকে প্লাজমিড হচ্ছে একটা দ্বিসূত্রক জিনিস। হ্যাঁ, যদি আমার আঁকা দেখে বোঝা যাইতেছে যে এটা একসূত্রক, বাট প্লাজমিড কিন্তু আসলে দ্বিসূত্রক জিনিস। তারপর হচ্ছে প্লাজমিড কি করতে পারে, প্লাজমিড প্লাজমিড হচ্ছে নিজে প্রজনন করতে পারে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করতে পারে, নিজে নিজে প্রজনন করতে পারে। তারপর হচ্ছে প্লাজমিড হচ্ছে প্লাজমিডের মধ্যে অল্প জিন থাকবে, যেহেতু এটা একটা ডিএনএ, কারণ এর মধ্যে জিন থাকবে, বাট এখানে জিন থাকবে খুব কম, অল্প জিন থাকবে। এরপরে প্লাজমিডে বলা চলে যে প্লাজমিড এক দেহ থেকে অন্য দেহে সঞ্চালন করতে পারে, এক দেহ থেকে অন্য দেহ যেতে পারে এটা। আর বলা যায় যে এটা একটা বৃত্তাকার জিনিস, সেটা আমরা দেখতে পাইতেছি, এটা হচ্ছে বৃত্তাকার। আরো চাইলে বলা যায় সংখ্যা আসলে অনেকগুলো, 1 থেকে 1000 বা এর চেয়ে বেশি হতে পারে। এই হচ্ছে প্লাজমিড নিয়ে টুকটাক কথাবার্তা। ঠিক আছে, আমরা চাইলে সংখ্যাটা বলতে পারি যে একটা ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম বাদ দিলে অন্য যে ডিএনএটা থাকে তাকে বলা হয় প্লাজমিড। ঠিক আছে, এটা হচ্ছে এরকম। এখন প্লাজমিড আসলে কত প্রকার এবং প্লাজমিডের ফাংশনগুলো কি, এগুলো আমাদেরকে জানতে হবে যে কি করে, কিভাবে করে। প্লাজমিড মেনলি হচ্ছে 3 প্রকার হবে। কি কি? প্রথমটা হচ্ছে যে আর আর ড্যাশ প্লাজমিড, এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে এফ এফ ড্যাশ প্লাজমিড, এবং তৃতীয়টা হচ্ছে কোল প্লাজমিড। কাজগুলো জরুরি মনে রাখতে হবে। আর আর ড্যাশ প্রাইম, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করতে পারে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। এটা জিজ্ঞেস করতে পারে, অনেক বিখ্যাত একটা প্রশ্ন এটা, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। এটা হচ্ছে আর আর ড্যাশ প্লাজমিড। এফ এফ ড্যাশ প্লাজমিড নিয়ে তেমন কিছু জানার দরকার নেই, সম্ভবত এটা বংশবৃদ্ধিতে সহায়তা করে, বাট এটা আপাতত লাগবে না, তোমাদের এই কলেজে পরীক্ষা দেওয়ার কথা না। কোল প্লাজমিড, এটা হচ্ছে এরা কেমিক্যাল ক্ষরণ করতে পারে, কোল থেকে কোলিসিন অথবা ভিব্রিওসিন এরা ক্ষরণ করতে পারে। তাহলে আমরা চাইলে এখানে প্লাজমিডের সপ্তম একটা বৈশিষ্ট্য লিখতে পারতাম যে এরা বিভিন্ন কেমিক্যাল ক্ষরণ করতে পারে, এটা চাইলে লেখা যেতে পারত। আরো একটা জিনিস লেখা যায় যে প্লাজমিড আসলে ভেক্টর হিসেবে কাজ করতে পারে। ভেক্টর মানে আসলে বাহক বোঝানো হবে। হ্যাঁ, অর্থাৎ ও অন্য কোনো জিন বহন করবে। এইটা হচ্ছে প্লাজমিডের টুকটাক বৈশিষ্ট্য আমরা পড়ছি। এবারে প্লাজমিডের আসলে কাজ তো পড়লাম, এখন আমরা একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ঢুকতেছি যে আসলে প্লাজমিডটা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে কিভাবে সম্পর্কিত। আমি একা একা কথা বলতেছি তো আসলে কেমন কেমন একটা লাগতেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আসলে কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটু নিচে যাচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেসটা খুব সহজ। এখানে যে একটা ব্যাকটেরিয়া থাকে, নরমালি ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটা আমরা বের করে নিচ্ছি, এটা হচ্ছে প্লাজমিড, বের করে নেওয়া হয়। এরপর প্লাজমিড থেকে কি করা হয়, প্লাজমিডটাকে কাটা হয়। এই যে এরকম হচ্ছে কাটলাম আমরা, কেটে এর সাথে অন্য কোনো জিন জুড়ে দেওয়া হয়। ধরে নিলাম এটা হচ্ছে একটা মানুষ, হ্যাঁ খুবই বাজে হয়েছে, এই মানুষের একটা জিন এর সাথে জুড়ে দেওয়া হবে। জুড়ে দেওয়ার ফলে এই জিনিসটাই আবার নতুন কোনো একটা জীবের মধ্যে ঢুকে দেওয়া হবে। তাহলে নতুন যে জীবটা হবে, এই জীবটাকে আমরা 3টা নাম দিতে পারি। প্রথমত এই জীবটাকে আমরা বলতে পারি জিএমও, যেটা ফুল ফর্ম হচ্ছে জেনেটিকলি মডিফাইড। তোমরা একটুখানি এটা ফুল ফর্মটা দেখে যাবা, অর্গানিজম। আমার টাইম কম, এই জন্য আমি শর্ট করে লিখতেছি। তারপর এটাকে চাইলে আরেকটা বলা যায় জিইও, এটা হচ্ছে জেনেটিকলি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজমস। ঠিক আছে, ইঞ্জিনিয়ার্ড অর্গানিজমস। আরেকটা চাইলে বলা যায়, সেটা হচ্ছে টিও মানে হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজমস। হ্যাঁ, ট্রান্সজেনিক অর্গানিজম। এই 3টা জিনিস আসলে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে সরাসরি সম্পর্কিত। ওকে, এবং এই জিনিসগুলো আসলে কোথায় প্রয়োগ আছে, আসলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ আছে কোথায়? যেমন আমরা ইনসুলিন যে কথা বললাম, ইনসুলিন, তারপরে ইন্টারফেরন, তারপরে টিপিএ, এইগুলার ক্ষেত্রে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অনেক ভালো প্রয়োগ আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি বলা যায়, আর আমি আসলে অগোছালো লাগতেছে আমার কাছে।
আচ্ছা, আর একটু কাজ করি তাহলে। আমরা একটা সত্যিকার একটা, এটা হচ্ছে একটা জিন, একটা প্লাজমিড। এই প্লাজমিডটাকে আমরা কাটবো। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম প্রশ্ন থাকতে পারে যে এই প্লাজমিডটাকে যদি আমরা কাটি তাহলে এই যে হবে। তো প্লাজমিড যে কাটার জন্য যে এনজাইমটা লাগবে, এনজাইমটার নাম হবে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম। এবং এই রেস্ট্রিকশন এনজাইম, একে কিন্তু বলা হয় আণবিক কাঁচি। মনে রাখতে হবে, আণবিক কাঁচি, অথবা একে আরেকটা বলা চলে যে কি বলে, মলিকিউলার সিজার্স বলা যায়, অথবা বায়োলজিক্যাল ছুরি, বায়োলজিক্যাল নাইফ, হ্যাঁ, জৈব কাঁচি, এরকম অনেক নাম বলা যায় রেস্ট্রিকশন এনজাইমকে। কারণ কি, এটা আসলে এখান থেকে দেখা যায়, এই বরাবর আসলে কেটে দিছে, এই যে কেটে দেওয়ার পর আমরা চাইলাম অন্য একটা জিন নিয়ে আসলাম। হ্যাঁ, অন্য একটা জিনের কালারটা আমি একটু সাদা করে দিচ্ছি। অন্য একটা জিন এর সাথে যুক্ত করলাম। হ্যাঁ, ধরে নিচ্ছি এখান থেকে, সরি হলো না, সময়ের কালে অন্য একটা জিন যখন আমরা একসাথে করব তখন বিষয়টা দেখতে লাগবে এমন, এই যে এর সাথে হইতেছে না কেন, হ্যাঁ এই অবস্থা। এখন এই যে প্রযুক্তিটা, এই প্রযুক্তিটাকে আমরা বলতে পারি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা আসলে কি হয়েছে, এখানে আসলে ডিএনএর রিকম্বিনেশন হয়েছে। যেমন এই ডিএনএটা হচ্ছে সাদা ডিএনএটা একজনের, এবং এই লাল যে পার্টটুকু এটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার একটা পার্টের, আমরা একটু আগে বলছি যে ব্যাকটেরিয়া থেকে নিছি। তাহলে দুইটা যেহেতু রিকম্বিনেশন করছে ডিএনএ, এই কারণে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তার মানে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা অংশ। এই জায়গায় তাহলে আমরা যে জোড়া লাগাইলাম, জোড়া লাগানোর জন্য যে এনজাইম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, বাট সরি, কাটার এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আর এই যে জোড়া লাগাইলাম, জোড়া লাগানোর এনজাইমের নাম হচ্ছে লাইগেস এনজাইম। লাইগেস এনজাইম। এবং ইনসুলিন তৈরি করার সময় এই রিকম্বিনেন্ট ডিএনএতে যে প্রযুক্তিটা অ্যাপ্লাই করা হয় তাকে বলা হয় আমাদের ট্রান্সফরমেশন প্রক্রিয়া। তোমরা যদি অপশনে দেখো, এটা আসলে সঠিক উত্তর হবে ট্রান্সফরমেশন প্রক্রিয়া। এটা আসলে তেমন কিছু না। এই যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে যদি আমরা চাই একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাবো, এই যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমরা এই ডিএনএটা, এই পুরো ডিএনএটাকে যদি আমরা এখানে এই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাতে চাই, তখন যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে তাকেই বলা হবে ট্রান্সফরমেশন প্রক্রিয়া। ওকে, এই হচ্ছে এখানের জিনিসপাতি। আমি 1-2 সেকেন্ড একটু হোল্ড করতেছি, দেখা যাক আসলে আমার আর আর কথাবার্তা বলতে হবে কিনা। আমি একটু চিন্তা করি, কারণ আমি একটা না কোনো ইচ্ছার কথা বলে যাইতেছি, তো এই কারণে বুঝতে পারতেছি না। সরি, একটু হলো। আচ্ছা, তো আরেকটা জিনিস বাদ রয়ে গেছে, যে রেস্ট্রিকশন এনজাইমের নামগুলো। আসলে রেস্ট্রিকশন এনজাইম অনেকগুলো নাম হয়। আমি এখানে কয়টা লিস্ট লিখে দিচ্ছি, এই কয়টা তোমাদের অ্যাটলিস্ট মনে রাখতে হবে। যেমন প্রথম যে রেস্ট্রিকশন এনজাইমের নামটা আমি বলবো সেটা হচ্ছে ইকো আর আই। তারপরে লেখা যায় হাইন্ড 3, HIND 1 2 3, হাইন্ড 3। তারপরে লেখা যায় HPA 2। মোটামুটি এই তিনটা যদি মনে রাখা যায় তাহলেই হবে। যে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম বা নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়, তাহলে এই তিনটা নাম মনে রাখবো আপাতত। এবং রেস্ট্রিকশন এনজাইমের কাজকে আমরা জানি কাঁচি দ্বারা, মানে যে কোনো জিনিসকে আসলে কাটা, এটা। তো আমি যতটুকু খেয়াল করলাম যে আমার পেছন থেকে একটা তথ্য আসলে মিস হয়ে গেছে টিস্যু কালচারে। আমি একটু অনেক পেছনে যাচ্ছি। আর টিস্যু কালচারে যদি আমাদেরকে বলে, আল্লাহ অনেক পিছে, তো 1 সেকেন্ড তোমরা একটু সবর করো। হ্যাঁ, এই যে পাইছে। টিস্যু কালচারে যদি আমাদেরকে বলে যে আমাদের একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে হবে, খেয়াল করো, টিস্যু কালচার মানে হয়েছে যে আমাদের এটা যদি এটা যদি মাতৃ উদ্ভিদ হয়, ঠিক একই রকম দেখতে অপত্য উদ্ভিদগুলো হবে, সবগুলো একই রকম হবে। এখন আমি যদি এখান থেকে একটা অংশ নেই, দেখতে এরকমই হবে আসলে। যদি উদ্ভিদটা হয় ট্রোয়াইজেন, তখন আসলে আমাদের অপত্য উদ্ভিদ, টিস্যু কালচারের ফলে উদ্ভিদগুলো হবে ট্রোয়াইজেন। উদ্ভিদ যদি হয় এন, তখন এটাও কিন্তু হবে এন। এখন যদি আমরা এন অর্থাৎ হ্যাপ্লয়েড উদ্ভিদ চাই, তখন ঠিক কোন জায়গা থেকে আমাদেরকে এক্সপ্লান্টটা নিতে হবে, এটা আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারে। যদি বলে যে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে হবে, তখন আমরা এক্সপ্লান্টটা সংগ্রহ করব শুধুমাত্র পরাগরেণু থেকে। এটা একটু মনে রাখবো, কারণ পরাগরেণু নিজে কিন্তু হ্যাপ্লয়েড। এই পরাগরেণুর কোষ থেকে যদি আমরা টিস্যুগুলো নেই, তখন আমরা আসলে একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারবো। এটা জিজ্ঞেস করলেও করতে পারে। ফাইন। এরপরে হচ্ছে জিনোম নিয়ে হালকা একটু কথাবার্তা আছে। জিনোম তাহলেই হয়তো শেষ।
বা শেষ হইয়াও হইল না শেষ, এমন। ওকে, জিনোম জিনিসটা কি? জিনোম, জিনোম মানে হচ্ছে জিনের সমষ্টি। হ্যাঁ, জিনের সমষ্টি, এটা নিয়ে আমি খুব একটা বেশি কথা বলবো না, যেহেতু এমসিকিউ ক্লাস, যতটুকু লাগবে। জিনের সমষ্টি হয়েছে যে যদি এটা ডিপ্লয়েড কোষ হয়, এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ এবং এটা হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ মানেই দেহকোষ, দেহকোষ, এবং হ্যাপ্লয়েড কোষ মানে জনন কোষ, জনন কোষ। মনে রাখবা, দেহকোষে যদি বলে জিনোম কয়টা, জিনোম হচ্ছে 2টি। আর যদি জিজ্ঞেস করে জনন কোষের জিনোম কয়টা, জনন কোষে জিনোম 1টি। আর কিছু মনে রাখা লাগবে না আপাতত এই জিনোম থেকে, কারণ হচ্ছে আরেকটু লাগবে। জিজ্ঞেস করতে পারে যে জিনোমের আসলে অ্যাপ্লিকেশন কোথায়, অর্থাৎ জিনোম, জিনোম জিনোম সিকোয়েন্স এগুলো আসলে কোন কাজে লাগে, জিনোম সিকোয়েন্সটা মেনলি কোন কাজে লাগে, এরকম করে বারবার বলতে পারে। যেমন আমি আসলে এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, আচ্ছা দুই একটা মনে করতেছে। জিনোম সিকোয়েন্স, জিনোম সিকোয়েন্সিং এটা টপিকটা তো আলাদা। জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ, জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রে 3টা জিনিস মনে রাখলে চলবে। প্রথমটা হচ্ছে যে অপরাধী শনাক্তকরণে লাগে, অপরাধী শনাক্তকরণে লাগে জিনোম সিকোয়েন্সিং। দ্বিতীয়ত হচ্ছে যে পিতৃত্ব শনাক্তকরণে লাগে, পিতৃত্ব শনাক্তকরণে লাগে। এরপরে একটা উদ্ভিদকে উন্নত উদ্ভিদে কনভার্ট করার জন্য লাগতে পারে, উন্নত উদ্ভিদ তৈরিতে লাগে, এরকম কিছু বিষয় থাকে। সরি, উন্নত উদ্ভিদ তো মেবি, আচ্ছা এটা মেবি শিওর না, এটা লিখো না। হ্যাঁ, উন্নত উদ্ভিদের বিষয়টা আমার খেয়ালে আসতেছে না, উন্নত উদ্ভিদটা মেবি হবে না। যাই হোক, তোমরা একটা কাজ করবে, জিনোম সিকোয়েন্সিং এর প্রো টপিকটা কি হবে, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ। হ্যাঁ, এরকম একটা টপিক আছে বইতে, একদম জীবপ্রযুক্তির শেষ দিকে। তো এখানে 5টা লাইন আছে, 5টা টাইটেল আছে, ওই 5টা টাইটেল একটু পড়ে নেবা। আমি মনে করতে পারতেছি না, যেহেতু আমার আসলে বইটা আসলে মুখস্থ আছে, বাট এই মুহূর্তে তাড়াহুড়ো করে সবটা মনে পড়বে না, খুব স্বাভাবিক কথা এটা আসলে। এনিওয়ে, এইটা হচ্ছে লাস্ট কথাবার্তা মনে হয়, শেষ করতেছি দ্রুতই। একটা সাইন্টিফিক নাম মনে রাখো, ব্যাসিলাস, ডাবল এল হবে, ব্যাসিলাস থুরিন জেনসিস, এরকম নামটা। এই যে নামটা, এটা হচ্ছে একটা অণুজীব, যে এটা আসলে বেগুনের কাজে লাগে। হ্যাঁ, বেগুনের মধ্যে কিছু জিন ঢোকানোর জন্য এই অণুজীবটা কাজে লাগে, এটা আমাদেরকে চাইলে জিজ্ঞেস করতে পারে। ওকে, ফাইনাল চেক আপ, দেখি কোনো কিছু মিস হয়ে গেছে কিনা, যদিও মনে করতে মনে হয় খুব একটা পারবো না। দেখা যাক কোনো টপিক যদি মিস হয় তোমরা আসলে গ্রুপে বইলো, বা যদি কোনো প্রশ্নের যদি সমস্যা হয় গ্রুপে জানাবো, আমি সলভ দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা ক্লাস আমি সম্ভবত অফলাইনে নিব, আমি কিছুক্ষণ পর জানাবো না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ক্লাস করো ঠিকঠাক মতো, ভালো করে পরীক্ষা দিবা, সিরিয়াসলি পরীক্ষা দিবা, ঠিক আছে? এই পর্যন্ত না, একটু মনে পড়ছে, একটা ডিএনএ, এটা একটা প্লাজমিড, এবং যদি এর সাথে আমরা লাল লাল কিছু একটা দিয়ে দিই, তখন এটাকে আমরা বললাম রিকম্বিনেন্ট ডিএনএ। এখন রিকম্বিনেন্ট ডিএনএর ভিতরে আসলে জিনটা আছে কিনা, আমরা যে জিনটা আসলে কম্বিনেশন করতে চাচ্ছি, এই জিনটা আছে কিনা, এটা টেস্ট করার 3টা উপায় আছে। এই 3টা উপায় জেনে রাখা লাগবে। যেমন একটার নাম হচ্ছে পিসিআর টেস্ট, একটার নাম হচ্ছে রেস্ট্রিকশন ডাইজেশন, এটা একটা টেস্ট হতে পারে। আরেকটা হতে পারে জেনেটিক প্রোব তৈরি। এই 3টা জিনিস দ্বারা আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যে কম্বিনেশন করছি জিন, এই কম্বিনেশনটা আসলে এর মধ্যে ঠিকঠাক আছে কিনা। মেবি হয়ে গেছে। আর কিছু বিষয় থাকে যে চিত্র নির্ভর কিছু প্রশ্ন থাকতে পারে, এখানে আসলে খুব অল্প সময় তেমন কিছু করার নাই। তারপর আশা করি চিত্রগুলো দেখলে চিনবা। আর তোমরা বোর্ড প্রশ্নগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করে দিবা, দেখবা আমি যখন এত কিছু বলে দিছি তখন তোমাদের জন্য এখন সহজ লাগবে মোটামুটি। লাস্ট যদি এক লাইন আমি চাইলে জোর করে বলতে পারি, যদিও বোর্ডে তোমাদের কলেজ পরীক্ষা আসার চান্স কম, তারপরও আমি আর একটু বলি। সেটা হচ্ছে যে মাইক্রো প্রপাগেশনটা কি, তোমাদের রিটার্ন অ্যাটলিস্ট কাজে লাগবে। মাইক্রো প্রপাগেশন হচ্ছে যে আমরা ছোট একটা পার্ট নেই, যেমন ওই যে টিস্যু নিলাম, টিস্যু নিয়ে এখানে আসলে বড় বড় উদ্ভিদ তৈরি করতেছে, অনেক উদ্ভিদ তৈরি করতেছি। তাহলে ছোট এই যে মাইক্রো একটা অংশ নিয়ে প্রপাগেট করা, সংখ্যা বৃদ্ধি করা, তাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন। খুব ছোট একটা অংশ নিয়ে যদি আমরা অনেক উদ্ভিদ তৈরি করতে পারি, বংশবৃদ্ধি করতে পারি একটা উদ্ভিদে, তাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন। আবার প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে একটা পাওয়ার থাকে, তাকে বলা হয় টোটিপটেন্সি। হ্যাঁ, টোটিপটেন্সি,
টোটিপটেন্সি মানে হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদের ঠিক নতুন উদ্ভিদ তৈরি করার যে ক্ষমতাটা, হ্যাঁ, প্রত্যেকটা কোষের বা প্রত্যেকটা টিস্যুর যে নতুন উদ্ভিদ তৈরি করার ক্ষমতা তাকে টোটিপটেন্সি বলে। আবার প্রত্যেকটা যেহেতু টিস্যু কালচারটা আমরা কাচের মধ্যে করব, এই জন্য আমরা এটাকে বলতে পারি ইন ভিট্রো কালচার, কাচপাত্রের মধ্যে কালচার করা। আবার লাস্ট হচ্ছে যেহেতু মাতৃ উদ্ভিদের মতোই অপত্য উদ্ভিদ হবে, এই কারণে আমরা এটাকে চাইলে বলতে পারি এটা একটা ক্লোনিং পদ্ধতি। ক্লোনিং পদ্ধতি, ক্লোনিং মানে হচ্ছে যে কোনো কিছু কপি করা, ক্লোন মানে হচ্ছে কপি করা। যেমন জিন ক্লোনিং মানে হচ্ছে জিনগুলোকে কপি করা। এই হচ্ছে আমাদের কথাবার্তা। আর যদি কিছু বাদ থাকেও, হয়তো 2, 4, 5, 10% বাদ রয়ে গেছে, বাট কলেজ পরীক্ষার জন্য আসা আর কি, এই চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন আসবে বহুপদীগুলো বাদ দিলে সবগুলোই এর মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।